আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সাবিত তোমাদের সঙ্গে আছি। আজকে আমি তোমাদের হাইড্রোলিক্সের 6 নম্বর অধ্যায় বার্নৌলির সূত্র এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। তো প্রথম পার্টে আমরা এই অধ্যায়ের প্রমাণ, থিওরি এবং এটাই যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এরপর দ্বিতীয় পার্টে এই অধ্যায়ের সকল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর সমাধান করব। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে অবশ্যই লাইক করবা এবং অবশ্যই ভিডিওগুলো তোমাদের ইনস্টিটিউটের গ্রুপে শেয়ার করবা, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে চলো ক্লাসটা শুরু করি। এর পর থেকে হয়তোবা আমরা তোমাদের সার্ভিং এবং জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে, জিওটেক না, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এই দুইটা সম্পর্কে ক্লাস দেওয়া শুরু করব। তো চলো আমরা 6 অধ্যায়টাকে শেষ করি, তাহলে আমাদের মিড পর্যন্ত মোটামুটি হাইড্রোলিক্স শেষ হয়ে যাবে। এরপর আমরা সার্ভিং এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাসগুলো দেওয়া শুরু করব। তো অধ্যায়টা হচ্ছে কি নিয়ে ভাইয়া? বার্নৌলির সূত্র নিয়ে। তো বার্নৌলি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এই প্রবাহী সম্পর্কিত কিছু সূত্র দিয়েছেন বা কিছু তথ্য দিয়েছেন, সেগুলো সম্পর্কে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তো বার্নৌলির যে সূত্র সেটা হচ্ছে কি, দেখো, যে কোনো ভরের অবিরাম প্রবাহিত তরলের প্রত্যেকটি কণার মোট হেড সমান। এখন ভাইয়া মোট হেড জিনিসটা কি, এটা কিন্তু আমরা পঞ্চম অধ্যায়ে দেখে আসছিলাম যে মোট হেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের তোমার প্রেসার হেড প্লাস তোমার ডেটাম হেড বা স্ট্যাটিক হেড জেড এবং তোমার বেগজনিত হেড, ঠিক আছে? তাহলে এই তিনটা হেড তোমার যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট হেড। তাহলে আমাদের প্রেসার হেড এইচ, ডেটাম হেড জেড এবং বেগজনিত বা ভেলোসিটি হেড হচ্ছে আমাদের ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তো এই তিনটা আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই হচ্ছে মোট হেড, ঠিক আছে? তাহলে বার্নৌলি বলছে যে কোনো একটি বা যে কোনো ভরের অবিরাম প্রবাহিত তরল পদার্থের প্রত্যেকটি কণার হেড সমান। অর্থাৎ ধরো কোনো একটা প্রবাহী বা কোনো একটা মাধ্যমের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? ধরলাম একটা পাইপের ভেতর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে এবং সে তরলটা কি হতে হবে? আমাদের যে কোনো ভরের হতে পারে এবং সেটা কি হতে হবে? অবিরাম প্রবাহ হতে হবে, ঠিক আছে? যদি অবিরাম প্রবাহ হয় তাহলে আমাদের এই পাইপের ভেতরের প্রবাহিত তরলের প্রত্যেকটি কণার কি হবে? এই আমাদের চাপজনিত উচ্চতা, ডেটামের উচ্চতা এবং হচ্ছে আমাদের ভেলোসিটি হেড কি হবে? এই তিনটা সমষ্টি সমান হবে। অর্থাৎ ধরো এই জায়গার একটা বিন্দুর তুমি যদি এই এইচ অর্থাৎ প্রেসার হেড, ডেটাম হেড এবং ভেলোসিটি হেড যোগ করো, ঠিক আছে? ভেলোসিটি হেড ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g দিয়ে বার করা হয়। এই তিনটা যোগ করে তুমি যে ভ্যালু পাবা, তুমি ধরো এখানে একটা কণা, এই কণার জন্য এইচ প্লাস জেড প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g বের করে যোগ করলে সেম ভ্যালুই পাবা, ঠিক আছে? এটাই আসলে বার্নৌলি বলতে চাইছে। তো আশা করতেছি বার্নৌলির সূত্র সম্পর্কে বুঝতে পারছো। এখন আসলে আমরা বার্নৌলির সূত্রের ব্যাখ্যা সম্পর্কে জানার চেষ্টা করি। তো বার্নৌলির সূত্রের ব্যাখ্যা জানার জন্য দেখো আমাদের এখানে দুইটা চিত্র দেওয়া আছে। এখানে একটা পাত্রের ভিতর পানি নেওয়া আছে এবং নিচে একটা জায়গায় ছিদ্র করা আছে, ঠিক আছে? এবং এই ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর আমাদের এখানে একটা পাইপের সঙ্গে কয়েকটা আমাদের পিটর টিউব লাগানো আছে। পিটর টিউব দিয়ে কি করা হচ্ছে সেটা আমি পরে বলতেছি আর কি। তো প্রথমেই দেখো এখানে বলা আছে কি যে আমাদের সূত্রের ব্যাখ্যার জন্য কি করতে হবে? বলতে হবে যে আমরা জানি যে কোনো ভরের সঠিক অসংকোচনশীল প্রবাহিত তরলের প্রত্যেকটি কণার মোট হেড সমান, ঠিক আছে? অর্থাৎ এই যে এটাই আমাদের নিচে আরেকবার বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের এখন কি করতে হবে? ধরে নিলাম যে আমাদের এই যে ট্যাঙ্কটা আছে, তাহলে এই ট্যাঙ্কে আমাদের এই তল থেকে আমাদের এই উচ্চতায় কি আছে? পানি আছে, ঠিক আছে? এখন আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের একটা ডেটাম লেভেল এবং আমরা এখানে তিনটা জায়গার তিনটা বিন্দু কল্পনা করব, ঠিক আছে? যেমন এখানে আমাদের এই ট্যাঙ্কের উপরের সারফেসের যে কোনো একটা বিন্দু ধরো এ, ঠিক আছে? এরপর আমাদের এই যে এই অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দু হচ্ছে বি এবং আমাদের যেখান থেকে পানিটা বের হয়ে যাচ্ছে সেই জায়গার একটা বিন্দু ধরলাম সি, ঠিক আছে? তাহলে এই তিনটা বিন্দুর জন্য বার্নৌলির সূত্র মোতাবেক কি হওয়া দরকার ভাইয়া? তিনটা সূত্র মোতাবেক বার্নৌলির সূত্র হওয়া দরকার হচ্ছে যে তিনটা বিন্দুরই আমাদের এই তিনটা হেডের যোগফল সমান হতে হবে, ঠিক আছে? তো এটাই আমরা দেখব। তো সেই হিসেবে আমাদের এখানে আমাদের কি হবে? তিনটা বিন্দুর জন্য আসো আমরা হেডগুলো লিখে ফেলি। সেক্ষেত্রে কি কি হবে? তো আমাদের এখানে ধরো লিখতে পারবো কি যে
ট্যাঙ্কের এ বি সি তে আমরা কি করব, এখন বার্নৌলির সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, কি করব, ট্যাঙ্কের এ বি সি বিন্দুতে বার্নৌলির সূত্র প্রয়োগ করে কি কি পাবো ভাইয়া? তাহলে দেখো তো, এই তিনটা বিন্দুতে যদি আমরা তাহলে কিভাবে কি করি, বার্নৌলির সূত্রের প্রয়োগ করি, তাহলে আমরা দেখো আসো এ বিন্দুর জন্য কি পাবো। এ বিন্দুর জন্য আমরা এই প্রেসার হেড, ডেটাম হেড এবং হচ্ছে আমাদের ভেলোসিটি হেড লিখব। তারপর ইজ ইকুয়াল টু দিয়ে বি বিন্দুর জন্য লিখবো, সি বিন্দুর জন্য লিখবো। যেহেতু বার্নৌলির সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রত্যেক বিন্দুতেই মোট হেডের পরিমাণ সমান হয়। ঠিক আছে, তাহলে এ বিন্দুর জন্য মোট হেড কি হবে? মোট হেড হবে হচ্ছে, আমাদের এখানে লিখতে পারি, যেহেতু আমাদের এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে, তাহলে আমরা ডেটামের জন্য লিখতে পারবো কি, ডেটামের জন্য লিখতে পারবো হচ্ছে, ধরো প্রাথমিক অবস্থায় আমরা ডেটাম ধরে নিলাম হচ্ছে এই এক্স এক্স লাইনটাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এ বিন্দু হচ্ছে এখানে, তাহলে এই থেকে এই পর্যন্ত আমাদের হাইটটা হচ্ছে জেড এ ধরলাম আমরা। ঠিক আছে, ডেটাম হাইট। এরপর আমাদের প্লাস দিয়ে আমরা দেখো প্রেসার হাইটকে আমরা কি লিখতে পারি, এইচ ইজ ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি হলো আমরা ধরো সাধারণভাবে লিখতে পারি রো ডিভাইডেড বাই ওমেগা। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ পি ডিভাইডেড বাই ওমেগা, চাপের তীব্রতা ভাগ ওমেগা। ঠিক আছে, তাহলে এটা করলে আমরা কি পাবো, চাপজনিত উচ্চতা পাবো। তাহলে আমাদের এ, যেহেতু আমাদের এ বিন্দুতে, তাহলে আমাদের এ বিন্দুর জন্য আমরা কি লিখবো, পি এ ডিভাইডেড বাই ওমেগা। ঠিক আছে, ওমেগা তো সবার জন্যই সেম, যেহেতু একই তরল। এরপর আমাদের কি হবে ভাইয়া, দেখো বেগজনিত উচ্চতা কি হবে, তাহলে এ বিন্দুতে যে বেগ থাকবে সেটার জন্য আমরা নাম দেব ভি এ ডিভাইডেড বাই ভি এ স্কোয়ার হবে। হ্যাঁ, ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, তাহলে এটা আমাদের এ বিন্দুর জন্য মোট হেডের পরিমাণ। এরপর আমরা কি করব, বি বিন্দুর জন্য বের করব। তাহলে জেড বি প্লাস পি বি ডিভাইডেড বাই ওমেগা প্লাস ভি বি স্কোয়ার ডিভাইডেড বাই 2g ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, বার্নৌলির সূত্র অনুযায়ী সি বিন্দুতে মোট হেডের পরিমাণ সমান। তাহলে সি বিন্দুতে মোট হেড কি হবে ভাইয়া, মোট হেড হবে দেখো এই যে ডেটাম লাইন থেকে এই পর্যন্ত জেড সি, আর বির ক্ষেত্রে কি ছিল দেখো এখান থেকে বি বিন্দু পর্যন্ত জেড বি। ঠিক আছে, তাহলে জেড সি লিখবো এখানে, প্লাস আমাদের সি বিন্দুতে ধরলাম চাপের তীব্রতা হচ্ছে পিসি ডিভাইডেড বাই আমাদের ওমেগা দিয়ে আমরা ভাগ করলে কি পাবো, আমরা চাপজনিত উচ্চতা পাবো, প্রেসার হেড পাবো। ঠিক আছে, এরপর এর সঙ্গে আবার যোগ করব কি, ভিসি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে বার্নৌলির সূত্র অনুযায়ী হচ্ছে কি, এই তিনটা বিন্দুতে কি হবে, মোট চাপের জন্য আমরা যে হচ্ছে মোট চাপ, যে মোট হেড যে পাবো সেটা হচ্ছে আমাদের সমান হবে। অর্থাৎ মোট হেড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, চাপজনিত উচ্চতা ডেটাম থেকে ডেটাম হেড, তারপর তোমার হচ্ছে ভেলোসিটি হেডের সমষ্টি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, দেখো ধরো আমরা ডেটাম লাইনটা এখন এই বরাবর কল্পনা করব, এই যে এই অক্ষ বরাবর, বি বিন্দু এবং সি বিন্দু বরাবর। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি হবে জিনিসটা আসলে দেখি। তাহলে সেক্ষেত্রে দেখো তো আমাদের এখানে যদি হচ্ছে আমরা কি করি, দেখো এটা যদি ডেটাম ধরি, তাহলে এই ডেটাম থেকে এই আমাদের উপরে সারফেস পর্যন্ত, পানির উপরে সারফেস পর্যন্ত উচ্চতা কতটুকু দেখো তো, এইচ পরিমাণে না। তাহলে এ বিন্দুর জন্য ডেটাম হেড তখন কি হয়ে যাবে, এই বিন্দুর জন্য কিন্তু তখন ডেটাম হেডটা হয়ে যাবে হচ্ছে এই ডেটামের সাপেক্ষে আমাদের কি হয়ে যাবে, তখন কিন্তু এই যে এইচ পরিমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন আমরা ডেটাম এখানে কত লিখতে পারবো, হ্যাঁ ডেটাম এখানে আমরা এইচ লিখতে পারবো, ডেটাম হেডটা। ঠিক আছে, এরপর দেখো তো আমাদের তরলের একদম মুক্ত তলে, ঠিক আছে, মুক্ত তলে কি তরলের কোনো চাপ থাকে, চাপ কিন্তু থাকে না। ঠিক আছে, চাপের তীব্রতা কিন্তু সেখানে থাকে না, অর্থাৎ এখানে চাপের তীব্রতা কি হয়, পি ইজ ইকুয়াল টু কিন্তু 0 হয়। তাহলে এখানে আমাদের পি এ কি হবে, পি এ ইজ ইকুয়াল টু 0 হবে না ভাইয়া? তাহলে 0 কে যদি আমরা ওমেগা দ্বারা ভাগ করি তাহলে কি হবে, আমাদের চাপজনিত উচ্চতা এই এ বিন্দুর জন্য কি হবে, 0 হবে। ঠিক আছে, এরপর আমাদের এই এ বিন্দুর যে কণাটা আছে এর কি কোনো বেগ আছে, এর কিন্তু কোনো বেগ নেই। ঠিক আছে, এই কণাটা কিন্তু এখানে স্থির। ঠিক আছে, তাহলে এই এ বিন্দুতে যে কণাটা আছে এটার জন্য কোনো কি হবে না, বেগ সৃষ্টি হবে না, ফলে এখানে আমাদের ভেলোসিটি হেডও পাওয়া যাবে না। তাহলে এ বিন্দুতে আমাদের ভেলোসিটি হেড কি হবে, ভেলোসিটি হেড হবে হচ্ছে 0। ঠিক আছে, এরপর ইজ ইকুয়াল টু আমরা 2 নাম্বার অর্থাৎ বি বিন্দুর জন্য আসলে দেখি কি কি পাওয়া যায়। বি বিন্দুর জন্য দেখো আমাদের যেহেতু বি বিন্দুটা আমাদের পরবর্তীতে যেটাকে আমরা ডেটাম হিসাবে ধরে নিলাম, সেটাতে দেখো তো কি করতেছে, এই বি বিন্দুটা কিন্তু ডেটামের উপরে অবস্থান করতেছে। তাহলে বি বিন্দুতে ডেটাম হেড জেড বি ইজ ইকুয়াল টু কি হবে, জেড বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 0। ঠিক আছে, এরপর প্লাস দাও, প্লাস দেওয়ার পর কি হবে দেখো তো, এখানে আমাদের দেখো বি বিন্দুটা কিন্তু মুক্ততল থেকে এইচ গভীরতায় অবস্থান করতেছে, তাই না ভাইয়া? এইচ গভীরতায় কিন্তু অবস্থান করতেছে। তাহলে আমাদের এই জায়গায় কি পাওয়া যাবে, এই জায়গায় আমাদের
চাপজনিত অর্থাৎ প্রেসার হেড কিন্তু পাওয়া যাবে, তাই না? প্রেসার হেড কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। কারণ কি, এই তল বরাবর পানির একটা কি থাকবে, চাপের তীব্রতা থাকবে, তাহলে সেই চাপের তীব্রতার কারণে এখানে কি পাওয়া যাবে, আমাদের একটা প্রেসার হেড পাওয়া যাবে। তাহলে সেটা কি হবে, তাহলে আমাদের এই পিবি ডিভাইডেড বাই ওমেগা দিয়ে আমরা সেই প্রেসারজনিত উচ্চতাটা বা প্রেসার হেড পাওয়া যাবে, ঠিক আছে, পাবো। এরপর আমাদের এখানে দেখো তো, এই বি বিন্দুতে কি তরলের কোনো বেগ আছে? তরলের কিন্তু কোনো বেগ নেই, তাহলে বি বিন্দুতে আমাদের ভেলোসিটি হেড কি হবে, ভেলোসিটি এর আমাদের 0 হবে, তাহলে +0। এখন আসো সি যে পয়েন্টটা আছে বা সি যে বিন্দুটা আছে, সি বিন্দুর যে কোণাটা আছে, সেটার জন্য আমরা মোট হেডের পরিমাণ হিসাব করব কিসের সাপেক্ষে, এই ডেটামের সাপেক্ষে। তাহলে এই ক্ষেত্রে দেখো সি বিন্দুটাও কিন্তু এই ডেটামের উপরে অবস্থান করতেছে, তাহলে এর জন্য ডেটাম হেড কি হবে, 0 হবে। প্লাস এই সি বিন্দুটা দেখো এখানে কি হচ্ছে, যখন এই এখান থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন কিন্তু এর উপর আর তরলের কোনো চাপ থাকতেছে না, ঠিক আছে। তখন কিন্তু আমাদের এই তরলের প্রেসারটা কিন্তু তখন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবা যে যখন কোনো একটা তরল পদার্থ এরকম একটা নির্দিষ্ট বেগে বের হয়ে যায়, তখন সেখানে আমাদের চাপ 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যখন চাপটা 0 হয়ে যাবে বা চাপের তীব্রতা কিন্তু তখন এখানে কাজ করবে না, ঠিক আছে। কারণ এটা তো এই পাত্র থেকে বের হয়ে গেল কণাটা, তাহলে এখানে তো চাপের তীব্রতা থাকবে না, তাই না। যখন কণাটা এখানে ছিল তখন এই কণার উপরে যতটুকু পানি আসছিল ততটুকু পানি চাপ দিচ্ছিল, ঠিক আছে। যখন বের হয়ে গেল তখন তো এর উপর আর কোনো পানি নেই, সেহেতু এখানে কি করবে না, কোনো চাপের তীব্রতা থাকবে না। তাহলে আমাদের চাপজনিত উচ্চতাও 0 হবে এখানে। শুধু এখানে থাকবে কি ভাই, দেখো যখন কণাটা এখান থেকে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে তখন কিন্তু একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে, তাই না, বেগ প্রাপ্ত হবে কিন্তু। তাহলে তখন শুধু এখানে কি থাকবে, ভেলোসিটি হেড vc² / 2g। তাহলে আসলে আমরা একটু গুছায় লিখি, এ বিন্দুর জন্য হেড হবে হচ্ছে h, বি বিন্দুর জন্য হবে হচ্ছে পিবি ডিভাইডেড বাই ওমেগা ইজ ইকুয়াল টু সি বিন্দুর জন্য হবে কি vc²/2g। তো আসলে এই সূত্রটা থেকে মানে এই ব্যাখ্যাটা থেকে আসলে আমরা বুঝলামটা কি, বুঝলাম হচ্ছে এটা, দেখো যখন একটা কণা তার বা ধরো বিভিন্ন ধরনের কণা, ধরো হচ্ছে আমরা যখন উপরে যখন কল্পনা করলাম তখন আমাদের কি হচ্ছে, তখন সেখানে এই চাপজনিত উচ্চতা এবং বেগজনিত উচ্চতা 0 হচ্ছে, ঠিক আছে। তখন সেখানে পুরোটাই কি থাকতেছে, ডেটাম হেড হিসেবে থাকতেছে, অর্থাৎ ডেটাম জনিত মানে আমাদের ডেটাম লাইন থেকে যে উচ্চতাটা বা যে হেডটা সেটা শুধু সেখানে থাকতেছে, ঠিক আছে। এরপর ধরো তুমি যখন এখান থেকে একটু নিচে নেমে আসলো তখন কি হলো, ডেটাম হেডটা কমে গেল, ঠিক আছে। এই জায়গার ধরো একটা বিন্দু কল্পনা করতেছে, তখন কি হলো, ডেটাম হেডটা একটু কমে গেল না, কমে গেল কিন্তু। তাহলে ডেটাম হেড কমে গেল, কিন্তু এখানে দেখো আবার কি আসলো, এখানে কিন্তু আবার তরলের একটা এখানে কিন্তু তরলের চাপের তীব্রতা কাজ করবে, তখন কিন্তু তুমি এখানে প্রেসার জনিত বা প্রেসার হেড পাবা, ঠিক আছে। তাহলে তখন এই জায়গার প্রেসার হেড এবং এই ডেটাম হেড যোগ করে তুমি যে মোট হেড পাবা, সেটা কিন্তু এই প্রাথমিক অবস্থায় এ বিন্দুতে যে হেড ছিল সেটার সমানই হবে। অর্থাৎ তুমি অবস্থান পরিবর্তনের ফলে ধরো ডেটাম হেড কমতেছে, ধরো একটা কমতেছে একটা বাড়তেছে, এরকম অবস্থা, ঠিক আছে। ধরো এখানে যেমন আমরা যদি ভিতরের দিকে যাই, এখানে ডেটাম কমতেছে, আবার তোমার হচ্ছে চাপজনিত বা প্রেসার হেড বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আবার তুমি আরো নিচে যাচ্ছ, তখন ডেটাম আরো কমতেছে, চাপজনিত হেড আরো বৃদ্ধি পাচ্ছে, তখন তুমি এই দুইটা সমষ্টি আকারে সমষ্টি করলে তুমি সবগুলোই কি পাবা, সমান পাবা। অর্থাৎ এই জায়গার সমষ্টি করলে তুমি যে হেড পাবা, এই জায়গার সমষ্টি করলে তুমি যে হেড পাবা, তুমি যে কোনো বিন্দুর সমষ্টি করো না কেন সব জায়গাতে তুমি কি পাবা, মোট হেড সমান পাবা, ঠিক আছে। এটাই আসলে বার্নৌলি বোঝাতে চাইছে, ঠিক আছে। তাহলে আমরা বার্নৌলির সূত্র অনুযায়ী বলতে পারবো যে কোনো একটা যে কোনো ভরের একটা অবিরাম প্রবাহিত তরল পদার্থের কি হয়, প্রত্যেকটা কণার আমাদের মোট হেড অর্থাৎ চাপজনিত উচ্চতা, তারপর তোমার হচ্ছে ডেটাম হেড এবং ভেলোসিটি হেডের যোগফল সবসময় কি হবে, সমান হবে, ঠিক আছে। সেখানে তোমার এখন কণাটা যেখানেই অবস্থান করুক না কেন, যদি উপরের দিকে অবস্থান করে তাহলে কি হবে, সেখানে ডেটাম হেড বেশি হবে কিন্তু তোমার চাপজনিত উচ্চতা কম হবে, ঠিক আছে। ভেলোসিটি হেড থাকতেও পারে নাও থাকতে পারে, যদি সেখানে বেগ না থাকে, ঠিক আছে, বা থাকে বা না থাকে। আর যখন তুমি আস্তে আস্তে পাত্রের নিচের দিকে আসবা, কণাটা বিবেচনা করবা, তখন তোমার কি হবে, এই কণার উপর চাপের তীব্রতা বেশি থাকবে, ফলে চাপজনিত উচ্চতাটা বেশি পাবা, কিন্তু তখন ডেটাম হেডটা আস্তে আস্তে কমে যাবে, তাই তো। তাহলে একটা কমতেছে একটা বাড়তেছে, এরকম করে দুইটা যোগফল কি হচ্ছে, সবসময় সমানই থাকতেছে, এটাই আসলে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখো আলোচনা করব কি বার্নৌলির সূত্রের অনুমান এবং সীমাবদ্ধতা নিয়ে, ঠিক আছে। তো চলো আমরা খুব তাড়াতাড়ি এই সেকশনটা অর্থাৎ এই স্লাইডটা শেষ করে ফেলি, এরপর আমরা তোমার হচ্ছে সামনের যে স্লাইডগুলো আছে সেগুলো সমাধান করব, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের কি দেখবো, যে বার্নৌলির সূত্রের যে অনুমানগুলো আছে, অর্থাৎ বার্নৌলি এই প্রমাণটা করার আগে যে জিনিসগুলো ধরে নিয়েছিল আর কি, সেগুলো, ঠিক আছে। তো এখানে দেখো কি বলা আছে, প্রথম কি তিনি ধরছিলেন যে আমাদের এই প্রমাণের ক্ষেত্রে যে তরল বিবেচনা করা হয়েছে সেটা কি হবে, অবশ্যই সেটা আদর্শ তরল এবং অসংকোচনশীল হতে হবে, ঠিক আছে। আশা করতেছি অসংকোচনশীল জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারো, অর্থাৎ এর ঘনত্বের এবং আয়তনের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে।
এরপর প্রবাহ স্থির এবং অস্থির উভয় ধরনেরই হতে পারে, ঠিক আছে। এরপর প্রতিটি প্রবাহটি স্ট্রিম লাইন বরাবর অর্থাৎ একমাত্রিক প্রবাহ হবে। একমাত্রিক প্রবাহ কি সেটা কিন্তু আমি পঞ্চম অধ্যায়ে আলোচনা করছি, অর্থাৎ এটা শুধু একদিকেই প্রবাহিত হবে, ঠিক আছে। এরপর আমাদের পাইপের সকল সেকশনে বেগ সুষম এবং তা গড় বেগ হবে, অর্থাৎ আমাদের একটা পাইপের ভেতর দিয়ে যদি তরল প্রবাহিত হয় তাহলে সব সেকশনে কি হতে হবে, আমাদের বেগ সুষম হতে হবে, অর্থাৎ এখানে আমাদের গড় বেগ ধরে প্রমাণটা হিসাব করতে হবে আর কি, ঠিক আছে। এরপর আমাদের প্রবাহীর উপর গ্র্যাভিটি ফোর্স এবং প্রেসার ফোর্স ক্রিয়া করবে, এটা আমাদের ধরে নিতে হবে। তো এগুলো আসলে তোমরা মুখস্থ করে নিবে, এগুলো তেমন কিছু বোঝার আসলে নাই এখানে। এখন আসলে সীমাবদ্ধতা কি সেগুলো একটু জানার চেষ্টা করি। তাহলে কতিপয় ধারণা উপর প্রতিষ্ঠিত বার্নৌলির সূত্রটা, যা সীমাবদ্ধতার কারণে বাস্তবে প্রমাণ খুবই কম, কি বলছে, যা সীমাবদ্ধতার কারণে বাস্তবে প্রমাণ খুব কমই সম্ভব, অর্থাৎ এটা আমাদের বাস্তবে করা আসলে সম্ভব না। উক্ত সূত্রের সীমাবদ্ধতাগুলো নিম্নে উল্লেখ করা হলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে কি সীমাবদ্ধতা আছে, আমাদের বার্নৌলি ধরে নিয়েছিল কি পাইপের প্রত্যেক সেকশনে তরলের বেগ সুষম ধরা হলো, বাস্তবে কিন্তু সেটা সুষম হয় না, অর্থাৎ আমাদের বেগ কিন্তু পাইপের বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু এই সূত্রের প্রমাণের ক্ষেত্রে কি ধরা হয়েছিল, সেটা গড় বেগ হিসেবে ধরা হয়েছিল, ঠিক আছে। তো এটা একটা সীমাবদ্ধতা গেল। এরপরে কোনো বাহ্যিক বল ধরা না হলেও বাস্তবে পাইপের কিন্তু ঘর্ষণ বল কাজ করে, ঠিক আছে। অর্থাৎ দেখো পানি যখন এখানে প্রবাহিত হবে তখন কিন্তু পাইপের এই যে কি হবে, পৃষ্ঠের সঙ্গে কি হবে, একটা ঘর্ষণ সৃষ্টি হবে না, তাহলে এখানে কিন্তু অবশ্যই ঘর্ষণ বল কাজ করবে, কিন্তু এটা বার্নৌলির সূত্রের প্রমাণের ক্ষেত্রে ধরা হয় নাই। এরপরে সূত্রের প্রবাহিত তরলের কণা অপচয় না ধরা হলো, বাস্তবে অপচয় হয়, অর্থাৎ দেখো কি বলা হয়েছে, সূত্রে প্রবাহিত তরল কণার অপচয়, অর্থাৎ এখানে আমাদের কি পরিমাণ আমাদের প্রবাহিত যে তরলের কণাগুলো আছে এগুলোর কি হতে পারে, বিভিন্ন ধরনের অপচয় হতে পারে, তাই না। এই অপচয়গুলো কিন্তু বার্নৌলির সূত্রের প্রমাণের ক্ষেত্রে গ্রাহ্য করা হয়নি বা অগ্রাহ্য করা হয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে, তরল বক্রভাবে প্রবাহিত হলে সেন্ট্রিফিউগাল ফোর্স অবশ্যই বিবেচনা করতে হয়, কিন্তু বাস্তবে তা ধরা হয় না, ঠিক আছে। তাহলে কি বলছে, বার্নৌলির সূত্র প্রয়োগের কালে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে সৃষ্ট হেড বিবেচনা করতে হয়, অর্থাৎ আমাদের কি বলছে, তরলের বক্রভাবে অর্থাৎ যদি বাঁকাভাবে বা ধরলাম হচ্ছে এরকম করে তরল যখন প্রবাহিত হবে ঘূর্ণ আকারে, তখন আমাদের কি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স বিবেচনা করতে হয়, কিন্তু সেটা বার্নৌলির সূত্রে আমাদের বাস্তবে সেটা হয় না, কিন্তু বার্নৌলির সূত্রে সেটা ধরা হয়েছে, ঠিক আছে। তো এগুলো আসলে তেমন কিছু না, তোমরা জাস্ট এগুলো পড়ে নিবা এবং এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি বলছে, বার্নৌলির সূত্র আমাদের তিনটা জায়গায় প্রয়োগ করা হয়, কি কি সেগুলো দেখো, আমাদের তিনটা ডিভাইসের নাম এখানে বলা হয়েছে, একটা হচ্ছে ভেনচুরি মিটার, একটা হচ্ছে পিটট টিউব, আর একটা হচ্ছে আমাদের অরিফিস মিটার। তো এইগুলো সম্পর্কে সামনে আলোচনা আসবে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো এইগুলো কি বিভিন্ন ধরনের ডিভাইস, ঠিক আছে। এই ডিভাইসগুলো দিয়ে কি কাজ করা হয় সেগুলো আমরা সামনে জানবো, ওকে। তাহলে বার্নৌলি এই সূত্র তিনটা জায়গায় প্রয়োগ করা হয়, সেটা কি কি, ভেনচুরি মিটার, পিটট টিউব এবং অরিফিস মিটারে, ঠিক আছে। তো আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।